আমরা আজকে তামিলের একটি হরর মুভি এক্সপ্লেন করতে চলেছি। মুভিটি 2024 সালে ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে। মুভিটির নাম পিন্ডম, যার অর্থ পিণ্ড। মুভিটি 1930 সালে ভারতের নালগোন্দা গ্রামের একটি বাড়িতে ঘটে যাওয়া সত্য ঘটনার উপর নির্মিত। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় আনাম্মা নামের একজন তান্ত্রিককে দেখানোর মাধ্যমে। তিনি তার গাড়িতে বসে প্রার্থনা করতে থাকেন। তখন একটি কুকুর তার গাড়ির সামনে এসে জোরে জোরে আওয়াজ করতে থাকে এবং গাড়িতে নিজের মাথায় আঘাত করতে থাকে। তখন কুকুরটি একসময় মারা যায়। তারপর দেখা যায় আনাম্মা যে বাড়িতে এসেছিল সেখানে যাওয়ার সময় লোকনাথ নামে এক ভদ্রলোক তার কাছে আসে এবং তাকে বলে যে আমি কিছুদিন আপনার সাথে থেকে এবং আপনার সাথে ভ্রমণ করে একই কেস স্টাডি করতে চাই। আনাম্মা মেনে নেয় এবং লোকনাথকে নিয়ে সে বাড়িতে যায়। আসলে আনাম্মা একজন তান্ত্রিক ছিলেন যিনি এমন লোকজনদেরকে সাহায্য করতেন যাদের উপরে অশরীরী কিছু ভর করত। তিনি যে বাড়িতে বেড়াতে এসেছিলেন সে বাড়ির মালিকের মেয়েরও একই সমস্যা ছিল। আসলে লোকটি আমেরিকার বাসিন্দা। লোকটির পিতা মারা যাওয়ার কারণে তিনি ইন্ডিয়াতে এসেছিলেন তার মেয়েকে নিয়ে। কিন্তু ইন্ডিয়াতে আসার পর মেয়েটি অন্যরকম আচরণ করতে থাকে এবং মেয়েটি আঞ্চলিক ভাষায় কথা বলতে থাকে, যে কিনা এই ভাষা আগে কখনো শুনেইনি। আন্নাম্মা তৎক্ষণাৎ বুঝে যায় যে মেয়েটির দেহের ভিতরে একটি আত্মা প্রবেশ করেছে এবং এই আত্মাটি লোকটির বাবার আত্মা, এবং এই লোকটির বাবার আত্মা তার উপরে রাগান্বিত ছিল কারণ লোকটি তার নিজের হাতে তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করেননি, কারণ আমেরিকা থেকে আস্তে আস্তে তার দেরি হয়ে যায়। আন্নাম্মার কথা শুনে লোকটি তার মেয়ের পা ধরে ক্ষমা চায়, যার ভিতরে তার বাবার আত্মা ছিল, এবং লোকটি তার বাবার আত্মাকে তার প্রিয় জিনিস খাওয়ায়। এতে লোকটির বাবার আত্মা শান্তি পেয়ে যায়, ফলে লোকটির মেয়ে বেঁচে যায় এবং সবকিছু ঠিক হয়ে যায়। এরপর আন্নাম্মা লোকটির বাড়ি থেকে নিজের বাড়িতে গাড়ি করে যেতে থাকে, আর এদিকে লোকনাথ তার সাথে গাড়িতে বসে তার সাথে ভূত প্রেত আত্মা সৃষ্টিকর্তার সাথে জড়িত অনেক কথা বলতে থাকে। আন্নাম্মা বলে তার পিতা একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন যিনি তন্ত্রবিদ্যার মাধ্যমে সবসময় সাধারণ মানুষকে সাহায্য করতেন, বিশেষ করে মেয়েদের। একদিন যখন তার পিতা অসুস্থ এক মেয়েকে তন্ত্রবিদ্যার মাধ্যমে সাহায্য করেছিলেন, তখন তার এক মেয়ে মারা যায়। অর্থাৎ আন্নাম্মার এক বোন ছিল যে কিনা তন্ত্রবিদ্যার কারণে মারা যায়। মেয়ে চলে যাওয়া মেনে নিতে না পেরে আন্নাম্মার মাও মারা যায়, কিন্তু তবুও আন্নাম্মার বাবা তন্ত্র সেবা থেকে বিমুখ হননি। পরিণতিতে তিনিও মারা যান। মারা যাওয়ার সময় তিনি তার মেয়ে অর্থাৎ আন্নাম্মাকে সব বিদ্যা শিখিয়েছিলেন এবং তাকে একটি লকেট দিয়েছিলেন, যার মাধ্যমে বোঝা যায় আন্নাম্মা একজন যোগী হিসেবে তন্ত্রবিদ্যার মাধ্যমে মানুষকে সাহায্য করতে পারবে। এখানে এটিও বোঝা যায় যে আন্নাম্মা বিভিন্ন ধরনের ধর্মকে বিশ্বাস করতেন এবং তার ঘরে বিভিন্ন ধর্মের প্রতীক ছিল। এটা শুনে লোকনাথ আন্নাম্মাকে বলে, আপনার ক্যারিয়ারে সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা কোনটি ছিল? একটি অভিজ্ঞতা ছিল যা খুবই লোমহর্ষক, যার সমস্যা সঠিকভাবে সমাধান হয়নি। তখন এই সময় আন্নাম্মা লোকনাথকে সেই অভিজ্ঞতা সম্পর্কে বলতে থাকে। ঘটনাটি ঘটেছিল 1990 সালে শুক্লাপুরের একটি খ্রিস্ট ধর্মাবলম্বী পরিবারে। এর থেকে মুভিটির দৃশ্যপট 1990 সালে চলে যায়। দেখা যায় অ্যান্থনি নামের এক ভদ্রলোককে, যিনি তার পরিবারের জন্য একটি বাড়ি কিনে নেন। বাড়িটি তিনি খুব সস্তায় পেয়ে যান এবং অ্যান্থনির পরিবারে তার স্ত্রী ম্যারি ছিল, যে কিনা গর্ভবতী। এছাড়া তার পরিবারে তার মা ও 2 মেয়ে ছিল। বড় মেয়ের নাম সোফি এবং ছোট মেয়ের নাম তারা, যে কিনা কথা বলতে পারত না। অ্যান্থনির মা অ্যান্থনি ও মেরির কাছে নাতির দাবি করেন, কারণ তার পরিবারে ইতিমধ্যে 2 নাতনি ছিল। তিনি নাতির জন্য সবসময় মেরিকে কষ্ট দিতেন এবং কথা শোনাতেন। যেহেতু মেরি গর্ভবতী ছিল, তাই তিনি আশা করেছিলেন এবার যেন ছেলেই হয়। অ্যান্থনির এই বাড়িতে একটি ঘর ছিল যেটি তালাবদ্ধ ছিল কাঠের মাধ্যমে। যেহেতু অ্যান্থনি বাড়িটি কিনেছিল, তাই সে ঘরটি সে খুলে দেয়। ঘরটির ভিতরে ছিল পুরাতন মালিকের চেয়ার, ঢোল ও হারমোনিয়াম। সন্ধ্যায় তারা ঘুরতে ঘুরতে সে কক্ষটিতে চলে আসে। সেখানে কিছু অন্যরকম গতিবিধি লক্ষ্য করা যায়। রাতে সোফি কিছু আওয়াজ শুনতে পায়। সে ভাবে এই আওয়াজগুলো হয়তো তারা করছে। তারা কিছু বলছিল, যা ছিল খুবই অদ্ভুত ঘটনা, কারণ তারা কথা বলতে জানত না। সোফি এই ব্যাপারটা পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন তারাকে খাওয়ানোর সময় তার মা দেখতে পায় তার হাতে জখম রয়েছে। তাদের ঘরে একটা দেয়াল ছিল যেখানে অনেক ধরনের ছবি টাঙানো ছিল, যেমন ভগবানের ছবি, ফ্যামিলির সদস্যের ছবি, কিন্তু হঠাৎ করে সবগুলো ছবি পড়ে যায়।
অ্যান্থনির মা নিজের মৃত স্বামীর ছবি যখন উঠাতে যায় তখন ফ্রেমের ভাঙা কাছে তার হাত কেটে যায়, রক্তে ছবিটি নষ্ট হয়ে যায়। অ্যান্থনির মায়ের কথায় তখন বোঝা যায় তিনি আশা করেন অ্যান্থনি এবং মেরির যদি ছেলে হয় তাহলে হয়তো ছেলের স্বরূপে তার স্বামী আবার পৃথিবীতে চলে আসবে। দেয়ালের ছবিগুলো বাদে খানিকটা উপরে অজানা এক মহিলার ছবি দেখা যায়, যেখানে তাদের নজরেই পড়েনি। দিন দিন সেই ঘরের গতিবিধি ক্রমেই খারাপের দিকে চলতে থাকে, যেমন তারা রকিং চেয়ারে বসে অদ্ভুতভাবে দুলেই যাচ্ছে। অ্যান্থনি জানতে পারে যে সে যে রাইস মিলে হিসাবরক্ষক হিসেবে কাজ করছিল সেই রাইস মিল ইনকাম ট্যাক্সের ঝামেলার জন্য কয়েক মাস বন্ধ থাকবে। তার চাকরি 2 মাসের মধ্যেই চলে যাবে, আর তার কাছে তেমন কোনো টাকাও ছিল না, কারণ সব টাকা সে বাড়ি কিনতেই খরচ করে ফেলেছে। চিন্তায় কাজ করতে করতে তার অনেক দেরি হয়ে যায়। রাতে যখন সে স্কুটারে করে বাড়ি ফিরবে তখন সে দেখতে পায় তার স্কুটার চালু হচ্ছিল না। তখন সে পায়ে হেঁটেই পথে রওনা দিতে থাকে। রাস্তায় অ্যান্থনি এক লোকের সাথে হাঁটতে হাঁটতে তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছানো মাত্রই অ্যান্থনি তার ঘরের সামনে হাত পা ধুতে শুরু করে। তখন সে পিছনে তাকিয়ে দেখে লোকটি নেই। হঠাৎ সামনে তাকাতেই সে দেখতে পায় লোকটি শুধুমাত্র পা দেখা যাচ্ছে। তখন অ্যান্থনি ভয় পেয়ে যায়। অ্যান্থনি তখন তার বাড়িতে ফিরে ম্যারিকে এই বিষয়ে বলতে থাকে, যদিও ম্যারি বলে এগুলো অ্যান্থনির শুধুমাত্র কল্পনা। সেই রাতে সোফি তারাকে তার দিকে অদ্ভুতভাবে তাকে কথা বলতে দেখে আর ভয় পেয়ে সে চিৎকার শুরু করে। মা বাবাকে আসতে দেখে তারা এমন অভিনয় করে যেন সে শুয়েছিল। তখন তার মা বাবা সোফিকেই খারাপ বলতে থাকে। তারা সোফিয়ার কথা শোনেনি। তখন তারাকে দেখা যায় ও খারাপ দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে হাসছিল। পরের দিন সকালে সোফি ও তারা খেলছিল। তখন ঘরের কার্পেন্টার এর ছোট বোনও তাদের সাথে খেলা করছিল। তারা দুজন তখন একটি খেলা খেলতে শুরু করে। এই খেলা সম্পর্কে তারা তার মা ও কার্পেন্টারকেও বলতে থাকে। ম্যারি ও অ্যান্থনিকে দুশ্চিন্তা করতে দেখে অ্যান্থনির মা তাদেরকে জিজ্ঞাসা করে হঠাৎ এই দুশ্চিন্তার কারণ কি। তখন অ্যান্থনি তার মাকে বলে চাকরি অতি শীঘ্রই চলে যাবে। এমন সময়ে তারা তৃতীয় বাচ্চাকে লালন পালন করতে পারবে না। তারা অ্যাবর্শন নিয়ে ভাবছে। এটা শুনে অ্যান্থনির মা খুব রেগে যায় এবং অ্যান্থনিকে থাপ্পড় মারে। তার ভাবনা ছিল ছেলে হলে তার স্বামী ছেলের স্বরূপে চলে আসবে। দরকার হলে অ্যান্থনির মা তার নিজের রিটায়ারমেন্টের টাকা দিয়ে হলেও বাচ্চার লালন পালন করবে। রাতে কোনো আওয়াজে অ্যান্থনির ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তারা কুয়ার কাছে বসে সেখান থেকে পানি তুলে আনছিল। তখন অ্যান্থনি কুয়ার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তারা সেখানে নেই। হঠাৎ অ্যান্থনিকে কেউ একজন ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দেয়। পরদিন সকালে সবাই অ্যান্থনিকে খুঁজতে থাকে। তখন মেরি কুয়ার কাছে গিয়ে দেখে অ্যান্থনি সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। বাড়িতে এসে অ্যান্থনি বলে এই বাড়িতে অবশ্যই অশরীরী কিছু আছে। সেই রাতে কার্পেন্টারের বোন আবার খেলতে আসে এবং তারাকে ঘরের বাইরে দূরে কোথাও নিয়ে যায়। যখন মেরি জানতে পারে তখন সে তারাকে খুঁজতে বাইরে বের হয়ে যায়। তখন মেরি কার্পেন্টারকে বলে আপনার বোন কোথায়। কার্পেন্টার উত্তর দেয় তার কোনো বোনই নেই। তখন মেরি বুঝতে পারে সে মেয়েটি কোনো এক বাচ্চা মেয়ের আত্মা ছিল। তারাকে রাস্তার মোড়ে আন্নাম্মা নিজের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়। তখন মেরির স্বস্তির নিঃশ্বাস ফেলে। আন্নাম্মা তাদের বাড়িতে ঢুকে বুঝতে পারে তাদের বাড়িতে অবশ্যই কোনো অশরীরী কিছু রয়েছে। বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটতেই থাকে। অ্যান্থনি তখন সে বাড়িটি আবার বিক্রি করে দিতে চায়। তাই সে যার কাছ থেকে বাড়িটি কিনেছিল তাকে বলে যেন সে বাড়িটি বিক্রি করে দেয়। বাড়ির এমন অদ্ভুত অবস্থা অ্যান্থনিকে খুবই ভয় পাইয়ে দিয়েছিল। তাই সে সেই রাতেই সেই বাড়িটি থেকে চলে যেতে চেয়েছিল এবং সে তার সবকিছু গুছিয়ে যখনই বের হবে তখনই ম্যারির প্রসব ব্যথা শুরু হয়। তখন ম্যারি ও অ্যান্থনি হাসপাতালে চলে যায়। অ্যান্থনির মা অ্যান্থনিকে বলে সোফি ও তারাকে আমি দেখে রাখব। অ্যান্থনি হসপিটালে গিয়ে আন্নাম্মার সাথে কথা বলে। তখন আন্নাম্মা বলে আমি 2 দিন পর আসব। ওই ঘর থেকে তোমরা বের হবে না। অ্যান্থনির মাকে ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া যায়। অ্যান্থনির মার অন্ত্যেষ্টিক্রিয়ার দিন আন্নাম্মা যখন সেই বাড়িতে আসে তখন আন্নাম্মা সেই বাড়িতে অ্যান্থনির মা এবং সে পুরাতন ঘরের পুরনো মালিকের আত্মাকে দেখতে পান। আন্নাম্মা তখন বুঝতে পারেন এই ঘরে আগে খারাপ কিছু হয়েছিল। আন্নাম্মা তখন ঘরের অজানা মহিলাটির ছবি দেখতে পান। আন্নাম্মা একটি বটগাছ দেখতে পান। তিনি বলেন আমাদের আশেপাশে সবকিছু আমাদের অতীতকে মনে রাখে। তিনি অতীতে সবকিছু দৃশ্য দেখতে পান, কিন্তু সবকিছু তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না।
কারণ কোনো এক শক্তি তার এই দেখায় বাধা দিচ্ছিল। এইসব কথাগুলো আন্নাম্মা অ্যান্থনির পরিবারকে জানিয়েছিল এবং আন্নাম্মা বলে যে তিনি সবকিছু ঠিক করে দেবেন। যখন আন্নাম্মা কথা বলছিল তখন একটি তার আপনা আপনি আন্নাম্মার গলায় জড়িয়ে যায়। কোনো এক খারাপ শক্তি আন্নাম্মাকে বাধা দিচ্ছিল। তারপর সেই ক্রসের মাধ্যমে আন্নাম্মা বেঁচে যান। তিনি বলেন অমাবস্যার আগে তিনি ফেরত আসবেন। তিনি বলেন, আমি যতক্ষণ না ফেরত আসব আপনারা এখানেই থাকবেন এবং এই বাড়িতেই থাকবেন। যাওয়ার কথা ভুলেও ভাববেন না, তাহলে আপনাদের অবশ্যই ক্ষতি হবে। অ্যান্থনির পরিবারের সাথে সবসময় খারাপ কিছু হয়ে চলছিল। তার ব্যবহার দিন দিন খারাপ হতে থাকে। অ্যান্থনি তখন সে ঘরটাকে আটকে দেয়। অমাবস্যার দিন আন্নাম্মা তার কিছু লোক নিয়ে বাড়িতে চলে আসে। তারা হলো আরিয়া, সোহেল এবং জিকে। আন্নাম্মা তাদেরকে ওয়াদা করে বলে আজকের পর থেকে এই বাড়িতে কোনো অশরীরী কিছু হবে না এবং তারা সকলেই শান্তিতে থাকতে পারবে। তখন আন্নাম্মা বটগাছে একটি ছোট্ট বাচ্চার কঙ্কাল দেখতে পান। এর মধ্যে তারা আবার গাছের চারপাশে ঘুরতে থাকে। তখন আন্নাম্মা বলে তাকে থামিও না। তারা যখন অজ্ঞান হয়ে যায় তখন সকলে তাকে ঘরে নিয়ে আসে। তারার উপর তখন কোনো অশরীরী আত্মা সম্পূর্ণরূপে ভর করেছিল। তখন তার চারপাশে সকলে কোনো না কোনো মন্ত্র পড়ছিল। এমন সময় হঠাৎ তারা কথা বলতে শুরু করে এবং সে হঠাৎ শূন্যে ভাসতে শুরু করে। একটা সময় দেখা যায় তারাকে একটি রুমের ভিতরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আন্নাম্মা আরিয়ার সাথে তারাকে খুঁজতে গিয়ে দেখে সেই ঘরের ভিতর আরেকটি গোপন ঘর রয়েছে। সেখানে তারা দেখতে পায় একটি বড় ও 3টি ছোট বাচ্চার কঙ্কাল। আরিয়া তখন তাদের ভূত দেখতে পায়। সেখানে আসবাবপত্র ছুঁয়ে আন্নাম্মা অতীতে ঘটে যাওয়া সবকিছু বুঝতে পারেন। তারাকেও তিনি খুঁজে পান। তখন অতীতের ঘটনাটি দেখানো হয়। সেই ঘরে এক মা ও তার 3 মেয়ে এবং তার স্বামী ও শাশুড়ি থাকত। লোকটির নাম ছিল নায়দাম্মা। নায়দাম্মা তার স্ত্রীকে সবসময় ছেলে বাচ্চার জন্য বলতো, কারণ তার কোনো ছেলে ছিল না। তার স্ত্রী যখন গর্ভবতী হয় তখন সে বাচ্চাটি ছেলে না মেয়ে তা জানার জন্য একজন দাইমাকে নিয়ে আসে। মেয়ে হবে জানতে পেরে সে রেগে যায় এবং ছুরি দিয়ে তার স্ত্রীকে সে মেরে ফেলে এবং এক এক করে সব মেয়েকে সে মারতে চায়। তার মধ্যে একটি মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন আন্নাম্মা সে বাড়ির বেসমেন্টে গিয়ে সব কিছু পুড়িয়ে দেয় এবং সকল আত্মা শান্তি পায়। আন্নাম্মা খেয়াল করে ম্যারির সাথে কোনো কিছুই হয়নি, কেননা সে গর্ভবতী ছিল। কেননা 50 বছর আগে জন্ম নিতে না পারা সেই শিশুটি দৈবভাবে তাকে রক্ষা করছিল। আন্নাম্মা ম্যারিকে পূজা শুরু করতে বলে, যেখানে আটা দিয়ে তৈরি একটি পিণ্ড আকৃতি ছিল, যাতে মন্ত্র পড়ে 280 বার দুধ ঢালতে হবে। আসবাবপত্রগুলো পোড়াতে অ্যান্থনি ও আরেকটি ছেলে যায়। আন্নাম্মা বলে অন্তিম সংস্কারের সময় কিছু শব্দ তোমাকে পেছনে ফিরে তাকাতে বলবে, কিন্তু তুমি তাকাবে না। অ্যান্থনি সবকিছু ভালোভাবে সম্পন্ন করে। সোহেল যখন আসে তখন নায়দাম্মা তাকে বশ করে নেয়। সোহেলের ভিতরে প্রবেশ করা নায়দাম্মা তখন সকলকে বিরক্ত করতে থাকে এবং পূজায় বিঘ্ন ঘটাতে থাকে। আন্নাম্মা সোহেলকে তার ক্রসটি পরিয়ে দিলে সে ছাড়া পেয়ে যায়। সাথে সাথে ম্যারি তার পূজা সম্পন্ন করে ফেলে। পূজা শেষ হয়ে যাবার সাথে সাথেই তারা আশেপাশে সবকিছু স্বাভাবিক দেখতে পায়। আন্নাম্মা শেষমেশ সবাইকে বিদায় জানায় এবং দৃশ্যটি পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে। লোকনাথ অনেক কিছু জানতে পারে এবং তার খোঁজ সম্পন্ন হয়। লোকনাথ তাকে বলে আপনি অনেক মহান। তখন আন্নাম্মার কাছে একটা কেসের ফোন আসে। লোকনাথ বলে সেও যেতে চায়। আন্নাম্মা ও লোকনাথ দুজনেই সে বাড়িতে পৌঁছায়। বাড়িতে এসে সে দেখে ঘরে কেউ নেই। লোকনাথ ও আন্নাম্মা এদিক ওদিক তাকাতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় আন্নাম্মা জানালার সামনে দাঁড়িয়ে থাকে ও লোকনাথ তার কাছে আসে। দেখা যায় লোকনাথের চেহারা নায়দাম্মাতে পরিবর্তন হয়ে যায় এবং এখানে মুভিটি সমাপ্ত হয়। আশা করি আপনাদের কাছে মুভিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।